ওকে, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা প্রথম লাস্ট ক্লাস নিয়েছিলাম হচ্ছে ইউনিট 3 লেসন 1 হোয়াট ইজ এ ড্রিম। সেখান থেকে আমাদের দুটো জিনিস তোমাদেরকে ম্যান্ডেটরি করতে হবে। একটা হচ্ছে কিছু উইথ ক্লুজ ও উইদাউট ক্লুজের যে শূন্যস্থানগুলো ছিল সেগুলো, এবং এই অধ্যায় থেকে প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাব ইউনিট 3 লেসন 2, এবং এখানে কি হচ্ছে ড্রিম পোয়েমস আছে। পোয়েমস কেন বলা হয়েছে? বিকজ এখানে একই নামের উপরে দুটি কবিতা আছে। একটা কবিতা লিখেছেন D.H. লরেন্স, মানে ডেভিড হার্বার্ট লরেন্স, আর একটা কবিতা লিখেছেন ল্যাংস্টন হিউজ। আমরা দুটোই পড়বো। এখানে একটা কথা বলে রাখি, এখানে যে ইন্ট্রোডাকশন পর্বে এখানে এমন একজন রোমান্টিক কবির কথা বলা হয়েছে যাকে রোমান্টিসিজমের ফাদার বলা হয়, মানে কবিদেরও কবি বলা হয়, সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা রিঅ্যারেঞ্জ করার সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রিঅ্যারেঞ্জ করব। তোমরা এই রিঅ্যারেঞ্জ গুলো যদি না পাও, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। এই রিঅ্যারেঞ্জ গুলো গুগল থেকে সার্চ দিয়ে রিঅ্যারেঞ্জ হিসেবে তৈরি করি আমার কাছে আছে, যেটা আমাদের কলেজের সামনে যে ফটোকপির দোকানটা আছে সেখানে আমি একসময় দিয়ে রাখবো। যখন আমাদের আরো কিছুটা হবে তোমরা সেখান থেকে যার যার কপি ওখান থেকে কালেক্ট করে নিবে। আমি ইন্ট্রোডাকশন অংশটুকু তোমাদের আগে পড়িয়ে দিব, তারপর আমি কবিতাতে আসবো। কি বলছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ব্যাকেটে ওনার জীবনকালটা দেওয়া আছে 1770 থেকে 1850। উনি কি বলছেন? দ্য গ্রেট রোমান্টিক পোয়েট। উনি হচ্ছেন একজন বড় রোমান্টিক যে পিরিয়ড ছিল সেই পিরিয়ডে উনি যে কবিরা ছিলেন তার মধ্যে উনি হচ্ছেন অন্যতম। আমরা এখানে কিডসকে পাবো, আমরা এখানে বাইরনকে পাবো, আমরা এখানে শেলিকে পাবো। সো কনসিডারেড পোয়েটস ড্রিমার্স। উনি কি বলেন? কবিদের যে স্বপ্ন দেখাচ্ছেন যিনি, তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডস। এবং কি হচ্ছে? দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টার্ন। কবিদের কি ক্ষমতা ছিল? যে সমস্ত কবিরা কি করতে পারতো, তাদের সেই ক্ষমতা ছিল যারা কি করতে পারতো, আওয়ার উইশ, আওয়ার পাওয়ার এন্ড থটস ইনটু এ ডিড। যারা আমাদের ক্ষমতা, আমাদের ইচ্ছা এবং আমাদের চিন্তাকে কি করতো, কাজে পরিণত করতো। তোমরা জানো ডু ইজ দ্য ভার্ব, হোয়াট ইজ দ্য নাউন? ডু ভার্বটি নাউন হচ্ছে ডিড। তার মানে এটা আমাদেরকে তারা কি করতো, কর্মে। আমরা যেটা ভাবছি, যেটা চিন্তা করছি, কবিরা দেখবা আজ থেকে 100 বছরের পরে চিন্তা করতে পারে। তো দে হ্যাভ দ্য অ্যাবিলিটি, তাদের ওই ইমাজিনেশন বলো, তাদের কল্পনা শক্তি বলো, তাদের পাওয়ার দিয়ে তারা অনেক সামনের জিনিসও কিন্তু দেখতে পারে। সো poets give voice to what we desire and strive hard to achieve. যেটা পাওয়ার জন্য, যেটা অর্জনের জন্য আমরা স্ট্রাইভ করি, কষ্ট করি, প্রচন্ড চেষ্টা করি, সেই সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোর একটি কণ্ঠস্বর, একটি চেহারা, একটি রিপ্রেজেন্টেশন, একটি প্রতিনিধিত্ব দেয় হচ্ছে কবিরা। They write about the dreams of lovers, men of action, patriots, social reformers, workers, and just about anyone given to imagining a better tomorrow for themselves and others. কাকে কাকে ওনারা এই করেছেন? এটা হচ্ছে যে সমস্ত মানুষরা স্বপ্ন যারা দেখে, সেই সমস্ত স্বপ্ন প্রেমী যে মানুষ তাদেরকে, যারা কাজের মানুষ তাদেরকে, যে সমস্ত দেশপ্রেমিক তারা, যে সমস্ত সমাজ সংস্কারক, যে সমস্ত কর্মীরা আছে, এবং এনিওয়ান যারা কি করছে, যারা কাজ করছে। যে আমি আজকে যে দুনিয়াতে আসলাম, যে পৃথিবীতে যে আমি যে যাপিত জীবন করছি, এই জীবন আমি যখন চলে যাব তার আগে যেন আমার কর্ম দিয়ে আমি এমন বেটার একটা লাইফ পৃথিবী রেখে যেতে পারি যে আমার প্রজন্ম, পরবর্তী প্রজন্ম সেখানে ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, কি সুন্দর সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে। তো এই যে যারা এই সমস্ত কল্পনা করছে একটা বেটার টুমরোর জন্য, ভালো ভবিষ্যতের জন্য, আগামীর জন্য, তাদের সবার জন্য যে কণ্ঠস্বর, যে কার্যে পরিণত করা, স্বপ্নকে বাস্তবে রূপদান করার কাজটি যে যারা করেছেন তারা হচ্ছেন কবি। এই দ্য প্রিভিয়াস লেসনস, মানে আমরা যেটা বললাম যে স্বপ্ন কি, যে ফার্স্ট লেসনটা, এখানে উই লার্ন অ্যাবাউট দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ড্রিম। স্বপ্নের আমরা বিভিন্ন দিক পড়েছি। স্বপ্ন কি, স্বপ্ন কেন দেখি, স্বপ্ন কবে থেকে, আর বিষয়বস্তু হলো স্বপ্নের তত্ত্ব কারা প্রদান করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য সিগমন্ড ফ্রয়েড, এগুলো বিভিন্ন জিনিস আমরা পড়েছি। ইন দিস লেসন, এই পয়সা আমরা পড়বো উই উইল রিড 2 poems। আমরা এখানে দুটো কবিতা পড়বো, রিটেন বাই দ্য 2 poets ফ্রম দ্য 2 sides অফ দ্য আটলান্টিক। আটলান্টিক মহাসাগরের দুই পাশে দুটো, একদিকে আমেরিকা, একদিকে ইংল্যান্ড। সো হোয়াইল D.H. লরেন্স, যার জীবন বই হচ্ছে 1885 থেকে 1930, উনি হচ্ছেন একজন ইংলিশ নভেলিস্ট, তিনি একজন উপন্যাসিক, কবি এবং একজন রচনাবিদ। আর ল্যাংস্টন হিউজ হচ্ছে, যার জীবনকাল হচ্ছে 1902 থেকে 1967, ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট। ইনি একজন আমেরিকান কবি, উপন্যাসিক এবং প্লেরাইট। প্লেরাইট মানে নাট্যকার, যিনি নাটক রচনা করেন।
Okay, Hughes was also a leader of the Harlem Renaissance. Harlem Renaissance যে আন্দোলন ছিল এরও একজন নেতা ছিলেন ল্যাংস্টন হিউজ, which attempted to bring changes in the lives of the black people in the 1920. যে রেনেসাঁ মানে পুনর্জাগরণে তারা কি করেছিল, তারা 1920 সালে কৃষ্ণাঙ্গ পিপুলদের জীবনযাত্রার পরিবর্তনে যে আন্দোলন হয়েছিল, মুভমেন্ট হয়েছিল, পুনর্জাগরণ হয়েছিল, সেখানকার একজন নেতা ছিল। এখন আমরা দুটো কবিতা পড়বো, দুটো কবিতা যদিও সেম নাম, ড্রিমস বাই ডি.এইচ. লরেন্স এন্ড ড্রিমস বাই ল্যাংস্টন হাউস, বাট দেয়ার ইজ একটা মোটা দাগের একটা ডিফারেন্স আছে। ফার্স্ট ওয়ান যেটা ডি.এইচ. লরেন্স লিখেছে, এই কবিতাটা হচ্ছে দ্য ক্যাটাগরি অফ ড্রিমস, মানে স্বপ্নের শ্রেণী বিভাগ, কিন্তু ল্যাংস্টন হিউজ যেটা লিখেছে সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস, স্বপ্নের গুরুত্ব। দুটোকে কোনোভাবেই এক করে বা এক লিখে আসার কোনো রকম অবকাশ নাই। আমি এই কবিতাটি পড়ার আগে আমি তোমাদের আগে যেটুকু পড়ালাম সেখানে যে কটি আননোন ওয়ার্ড আছে সেটার দিকে একটু তাকাও। সেটা হচ্ছে প্রথমে বলিনি, আমি এখান থেকে দুটো রিয়ারেঞ্জ দিয়েছিলাম, দুজন কবি, যেহেতু উপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, সুতরাং রিয়ারেঞ্জের জায়গায় আমরা কি করব, এইটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রিয়ারেঞ্জটা অ্যাড করব। সুতরাং এই লেসন থেকে আমাদের রিয়ারেঞ্জের খাতায় যুক্ত হচ্ছে আরো তিনজন লেখক, একজন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডি.এইচ. লরেন্স এন্ড ল্যাংস্টন হিউজ। সো এখানে কিছু শব্দ আছে অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে হয়তো আননোন। আমি একবার এটা রেফার করে দিয়ে আমি পরের কবিতাতে যাচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ স্ট্রাইক, চেষ্টা করা, প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, সোশ্যাল রিফর্মার রাজা রামমোহন রায়, এরা কি করেছিল, সমাজে অনেক বড় বড় সংস্কারের কাজ করে গেছিল। আসপেক্ট মানে দিক, প্লেরাইট মানে নাট্যকার, লিডার মানে নেতা, অ্যাটেম্প্ট মানে উদ্যোগ। আর এইটুকু আমি এখন বলছি না, এইটুকু আসলে কবিতা যে দুটো পড়াবো তার মধ্যেকার আননোন ওয়ার্ড, আমি এটা লিখে রেখেছি, আমি আগে কবিতাটা পড়িয়ে নিই তারপরে বলছি। প্রথম কবিতাটা আবার রিপিটেডলি বলছি, প্রথম কবিতা হচ্ছে স্বপ্নের শ্রেণী বিভাগ, দ্য ক্যাটাগরি অফ ড্রিমস। কি বলছে, ক্লাসিফিকেশন। ওকে, কি বলছে, অল পিপলস ড্রিমস বাট নট ইকুয়ালি, সব মানুষ স্বপ্ন দেখে, সবাই সমানভাবে দেখে না। যে বাচ্চাটি খেলে, ক্রিকেট খেলছে, সে ভাবছে, স্বপ্ন দেখছে আমি কতক্ষণে সেঞ্চুরি করবো, কত উইকেট পাবো, ঠিক আছে। যে ছেলেটি পড়াশোনা করছে খুব ভালো, সে ভাবছে কেমন করে আমি ফার্স্ট হবো। সো যে লোকটি কর্মে আছে, সে তার কর্ম কতটুকু সে সফলতার সাথে সম্পন্ন করতে পারবে। প্রতিটা মানুষ স্বপ্ন দেখে, কিন্তু তার কর্ম, তার অবস্থান, তার বয়স, তার পরিবেশ সবকিছু অনুযায়ী তার স্বপ্নের ভিন্নতা আছে। ওকে, those who dream by night in a dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. ধরো যে আমরা যখন স্বপ্ন দেখি রাতে ঘুমের মধ্যে, তখন কিন্তু একটা ডাস্টি মানে ডাস্ট হচ্ছে ধুলা, সেখান থেকে ডাস্টি, তখন একটা ধুলা, কুয়াশাচ্ছন্ন, ধোঁয়াশা একটা ঘোরের মধ্যে আমরা একটা জিনিস কিন্তু দেখি। যখন কি করি আমরা, ডাস্টি রিসেসেস অফ দ্য মাইন্ড, আমাদের মনে যে নিভৃত বাস আছে, সেই নিভৃত বাসে থাকা অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, স্লিপিং স্টেটে আমরা কি করি, স্বপ্ন দেখি। যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন দেখি কিছুই নাই, এই এটা দেখলাম, ওটা হলো, বাট দেয়ার ইজ নাথিং। দ্য ওয়ার্ড ইজ ভ্যানিটি। তোমরা দেখবা মেয়েরা একটা ব্যাগ ব্যবহার করে বাইরে যাওয়ার সময়, এভাবে নেয় এবং ব্যাগটাকে বলা হয় ভ্যানিটি ব্যাগ। ব্যাগটির দেখতে অনেক বড়, হয়তো অত বড় ব্যাগ সেই পজিশনে সেই জায়গায় নিয়ে যাওয়ার হয়তো কোনোই প্রয়োজন নাই। অথবা তুমি যদি ইফ ইউ গেট চান্স ব্যাগটা ওপেন করলা, তাহলে দেখবা সেই ব্যাগের মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই, হয়তো কিছু পার্সোনাল কিটস আছে, কিছু মেকআপ জিনিস আছে। সো দ্যাট ইজ ভ্যানিটি, অন্তঃসার শূন্য। একটা ব্যাগের যে ক্যাপাসিটি, সেখানে যত গুরুত্বপূর্ণ, যত ভালো জিনিস রাখা যেত, তার ঠিক একদম রিভার্স এসে দেখা যাচ্ছে একটা লিপস্টিক বা একটা টিস্যু বা একটা লিপসের এই জাতীয়, বা একটা পার্স ব্যাগ, মানি ব্যাগ, টাকার একটা ব্যাগ, এরকম খুব কম লেস ইম্পর্টেন্ট জিনিস রাখা আছে, সেটাকে বলা হচ্ছে ভ্যানিটি বা অন্তঃসার শূন্য। তা তুমি রাতে ঘুমের মধ্যে একটি ধোঁয়াময়, আচ্ছন্নময়, নিভৃত বাসে যে স্বপ্নটি দেখলে, ঘুম থেকে সকালে ডেকে উঠলে এবং দেখলে সবকিছু অন্তঃসার, এক ধরনের ড্রিম যেটা আমরা রাতে দেখি। আর এক ধরনের স্বপ্ন আছে কি, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপুল, যারা দিনে স্বপ্ন দেখছে, দিনের বেলায় স্বপ্ন দেখছে। কারণ তুমি যখন জেগে স্বপ্ন দেখছো, তখন ইউ আর টোটালি কনসিয়াস অ্যাবাউট ইউর পজিশন, অ্যাবাউট দ্য সিচুয়েশন, অ্যাবাউট দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টু গো। তুমি কোথায় যেতে চাও, কি করতে চাও, কোথায় আছো, কতটুকু এগোতে হবে, কতটুকু হলে তুমি এই প্রতিযোগিতায় টিকতে পারবে। সমস্ত ব্যাপারে তোমার একটা নক্ষ দর্পণে আছে। তো তুমি ততটুকু স্বপ্ন দেখবা যতটুকু তোমার
চিন্তা ভাবনা এমন অবাস্তব কিছু দেখবে না, দ্যাট ইউ ক্যান ফুলফিল। তুমি কি করবে, সবকিছু বিবেচনা করে স্বপ্ন দেখবে। এই স্বপ্নটা হচ্ছে যেটা এপিজে আবুল কালাম বলছে, যে স্বপ্ন হচ্ছে সেটা যে তুমি স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তার মানে তুমি জেগে আছো, এবং জেগে থেকে যখন তুমি দেখবা তখন তোমার সকল পারিপার্শ্বিকতা, সকল প্রয়োজনীয়তা, জীবনের যত স্বপ্ন পূর্ণ করার যে আবশ্যকতা, এটা তোমাকে প্রতিনিয়ত পেশনা দিবে, তাড়িত করবে। ওকে, ফর দ্য ড্রিমস উইথ ওপেন আইস। কেন এটাকে ডেঞ্জারাস বলছে? কারণ এই ধরনের মানুষগুলো স্বপ্ন দেখছে খোলা চোখে, এন্ড মেক দেম কাম ট্রু। তুমি যখন খোলা চোখে স্বপ্ন দেখবা, তুমি অবশ্যই চাবা তোমার সর্বোচ্চ দিয়ে সেই স্বপ্নটিকে পূর্ণ করতে। এই কবিতায় যে কটি ওয়ার্ড আছে, আমি একটু এই তিনটা ওয়ার্ড বলে দিই। একটা হচ্ছে ডাস্টি, যেটা ডাস্ট ওয়ার্ড থেকে এসেছে, ধুলাময় বা ধুলাচ্ছন্ন। রেসেসেস মানে হচ্ছে নিমিত্ত বার, যেটা আমরা ঘুমের সময় হয়, ঠিক আছে। মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, কোন হচ্ছে কোনো প্রবলেম, বিকজ ইউ আর ইন এ সেফ এনভায়রনমেন্ট, একটা নিরাপদ পরিবেশের মধ্যে আছো। আর ভ্যানিটি মানে অন্তঃশ্বাস শূন্য। এবার আমরা চলে যাব ল্যাংস্টন হিউজের এই একই নামের একটি কবিতা। আবারও বলছি, দিস পোয়েম ইজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস। এই কবিতাটা হচ্ছে স্বপ্নের গুরুত্ব। কি বলছে? হোল্ড ফাস্ট টু ড্রিমস। তোমাকে স্বপ্ন দেখতে হবে, ঠিক আছে। স্বপ্ন যদি তুমি না দেখো, তুমি যাবা কোথায়? লাগামহীন ঘোড়ার মতো, অথবা জাহাজের মতো? তা তুমি কি করবা? নৌকার মতো, পালবিহীন নৌকার মতো, নাবিকবিহীন জাহাজের মতো? তা হতে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস। তোমাকে প্রথমে স্বপ্ন দেখতে হবে। ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। একটা পাখি যদি তুমি ডানা কেটে দাও, তাহলে সেই পাখিটা কি করতে পারবে না? আকাশে উঠতে পারবে না। সেরকম তোমার জীবনে যদি স্বপ্ন না থাকে, তুমি সামনে, পাখি কি করে? বাতাসে ডানা ঝাপটে ঝাপটে সামনের দিকে অগ্রসর হয়। আমরাও জীবনে এক একটা করে কষ্ট করে স্বপ্ন পূরণ করে অগ্রসর হই। যে আমার যদি স্বপ্নই না থাকে, তাহলে আমার জীবনটা হচ্ছে সেই পাখির মতো, যে পাখিটা পাখা নেয়। সো স্বপ্ন, তোমার লাইফ ইজ কম্পেয়ার্ড উইথ দ্য বার্ড, অ্যান্ড দ্য উইং ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ড্রিম। স্বপ্নবিহীন মানুষ হচ্ছে ডানাবিহীন পাখির মতো, যে কি করে না, উঠতে পারে না। ডানা না থাকলে যেমন একটা মানুষ, পাখি উঠতে পারে না, সেরকম স্বপ্ন না থাকলে তুমিও তোমার জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আরেকটি উপমা রূপক দিয়ে বোঝানো হয়েছে। কি বলেছে? হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর হোয়েন ড্রিমস গো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। তোমরা জানো যে দেশে অসম্ভব বরফ পড়ে, টেম্পারেচার মাইনাস থাকে, অনেক বরফ পড়ে, যেখানে ফসল উৎপাদন হয় না। যে নারীর সন্তান হয় না, আমরা তাকে কি বলি? বন্ধা। তো যখন বরফে আচ্ছাদিত হয়ে যায় জমিটা, এবং ওখানে কোনো রকম কোনো শস্য উৎপাদন হয় না, ফসল উৎপাদন হয় না, তো স্বপ্ন যদি চলে যায়, তোমার জীবনটা কি হবে? ওই স্নো দ্বারা, যেটা ফ্রিজ করে, ফ্রোজেন করে দেয়, হিমায়িত করে দেয়, তোমার জীবন কি হবে? সেই দেখবা, তুমি বরফে হাত দিবা, দেখবে যে তোমার হাতটা নামনেস এসেছে, অসারতা এসছে। তোমার হাত কি করবে? কোনো সেন্স কাজ করবে না। তোমার জীবনে কোনো বোধ, তোমার এগিয়ে যাওয়া কিচ্ছু থাকবে না। জীবনটা হয়ে যাবে, স্বপ্ন না থাকলে, সেই বন্ধা জমির মতো, যে শুধু পড়েই থাকবে, সেখান থেকে কোনো কিছু আসবে না, বেরিয়ে আসবে না। কোনো সৃজনশীল, কোনো সফলতা, কোনো কিছুই বেরিয়ে আসবে না। তো চমৎকার একটি কবিতা, চমৎকার। তোমরা যদি কবিতাটা বারবার পড়ো, দেখবা যে এটা একটা চমৎকার সুন্দর একটি কবিতা। আমি আরেকবার পড়ে দিচ্ছি। হোল্ড ফাস্ট টু ড্রিমস, for if dreams die, life is a broken winged bird that cannot fly. Hold fast to dreams, for when dreams go, life is a barren field frozen with snow. বরফ দিয়ে যেমন হিমায়িত হয়ে যায়, সেরকম স্বপ্নবিহীন তোমার জীবনটি কি হবে? এরকম করে হিমায়িত হয়ে যাবে। সো এখানে ব্রোকেন শব্দটি এসেছে the past participle of break, broken, উইং মানে পাখা, ব্যালেন মানে বন্ধা, যেখান থেকে কোনো কিছু উৎপাদন হয় না, কোনো কিছু রিজেনারেট হয় না, এন্ড ফ্রোজেন মানে হচ্ছে হিমায়িত। সো আজকে আমরা এখান থেকে দুটো কবিতা পড়লাম, এবং আমরা এই অধ্যায় থেকে কি করব? দুটো থিম এবং তিনটা রিয়ারেঞ্জ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে দুটো থিম পড়ব, দুটো কবিতার থিম। বারবার করে বলছি, তোমরা কবিতাটা দেখে তারপর থিমটাতে হাত দিবে। যদি প্রথম কবিতাটা, কারণ ওখানে রাইটারের নামও লেখা থাকবে না, কবির নামও লেখা থাকবে, কবিতার নাম, রাইটারের নাম কিছুই লেখা থাকবে না, জাস্ট কবিতাটা তুলে দেওয়া থাকবে। সুতরাং যদি প্রথম কবিতাটা তুলে দেওয়া থাকে, সো দিস ইজ দ্য ক্যাটাগরি ক্লাসিফিকেশন অফ ড্রিমস। আর যদি পরের কবিতা থাকে, সো দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস। আমি কালকে এই ইউনিটটা নেক্সট ক্লাসে শেষ করব, এবং যেখানে আমি মার্টিন লুথার কিং জুনিয়রের যে বিখ্যাত ভাষণ আছে,
যে ভাষণটি আমরা কম্পারেটিভলি বঙ্গবন্ধুর পাশাপাশি রেখে পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো বঙ্গবন্ধুর স্পিচ কত বেশি গ্রেটনেস তার মধ্যে আছে। সো আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়র যে স্পিচটা দিয়েছিলেন সেই স্পিচটা আমি সামনের দিন তোমাদের সামনে পড়ে শোনাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর টুডে।